আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ, ডিফারেনশিয়াল জিওমেট্রি অর্থাৎ অন্তরক জ্যামিতির চ্যাপ্টার 2 কার্ভস ইন স্পেস অর্থাৎ স্পেসে বক্ররেখাসমূহ। এই চ্যাপ্টারের আজকে আমরা প্রথম লেকচারে উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোর মধ্যে হচ্ছে যে তোমাদের অন্তরক জ্যামিতি কাকে বলে, এরপরে হচ্ছে অন্তরক জ্যামিতির কোন কোন শাখায় কাজ করে, অর্থাৎ কোন কোন ফিল্ডে মূলত আমাদের এই অন্তরক জ্যামিতি ব্যবহার করা হয়, এই বিষয়গুলো জানব। এছাড়াও আমরা জানব স্পেসে যে বক্ররেখাগুলো রয়েছে সেগুলোর বেসিক কনসেপ্ট। এছাড়াও আলোচনা করব যে তোমাদের ফাংশন অফ ক্লাস এন অর্থাৎ হচ্ছে এন শ্রেণীর ফাংশন, এই সম্পর্কে আলোচনা করব। যে টপিকসগুলোর কথা বললাম এই টপিকসগুলো নিয়েই আলোচনা আজকের এই প্রথম লেকচারে শেষ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে শেখার আহ্বান রইল। একই সাথে তোমরা প্র্যাকটিস করবা, তাহলে এই বিষয়গুলো সহজ মনে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের ভিডিও আপলোড করা শুরু করেছি। যেমন তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু করছি, কমপ্লেক্স অ্যানালাইসিস শুরু করছি, রিয়েল অ্যানালাইসিস শুরু করছি, ডিফারেনশিয়াল জিওমেট্রি অলরেডি শুরু করছি, এরপরে মেকানিক্স শুরু করব, তারপর হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং শুরু করব, এরপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস রয়েছে। এই প্রত্যেকটা বিষয় যারা গণিত বিভাগে পড়াশোনা করতেছ তৃতীয় বর্ষের, সেটা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়, হতে পারে 7 কলেজ, ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা কোর্সের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তোমাদের কাছে আমার একটাই আহ্বান, তোমরা অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকো, তাহলে তুমি চাইলে, যদি তুমি মনে করো যে আমি এখান থেকে উপকৃত হব, অবশ্যই তুমি সদস্য হয়ে যেতে পারো সাবস্ক্রাইব করে। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমত জানব যে এই যে আমরা বক্ররেখায় যে অর্থাৎ স্পেসে বক্ররেখাসমূহ, এখানে আমরা একটা শব্দ পেলাম, সেটা হচ্ছে কি বক্ররেখা। তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পয়েন্টটা হচ্ছে এটা, যে আমরা মূলত এই চ্যাপ্টারে বেশ কয়েকটা শব্দ দেখব। তার মধ্যে প্রথমটা হচ্ছে কার্ভ, যেটার বাংলা অর্থ হচ্ছে বক্ররেখা। বক্ররেখা এই একটা শব্দ আমরা এই চ্যাপ্টারে বেশ সময় আমরা পাবো, বা অনেকবারই এই বিষয়টা নিয়ে মানে আমরা কথা বলবো। তো প্রথম যে শব্দটা আমরা লিখছি বক্ররেখা। আচ্ছা, এই বক্ররেখাটার মানে কি? তার আগে আমাদের বুঝতে হবে স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা। তাহলে আমরা এই বক্ররেখা বোঝার আগে আমরা সরলরেখা এই বিষয়টা সম্পর্কে একটু জানি, ঠিক আছে? তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বিষয়গুলো একটু সহজ হয়। স্ট্রেট লাইন, ঠিক আছে? স্ট্রেট লাইন বলতে আমরা যেটাকে বুঝতাম সেটা হচ্ছে কি সরল রেখা। ওকে, স্ট্রেট লাইন। এখন স্ট্রেট লাইন এবং বক্ররেখা বা সরল রেখা এবং বক্ররেখা। এখন সরল রেখা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই রকম দেখতে, এটা একটা সরল রেখা, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে সরল রেখা বলতে এটা প্রত্যেকটা অংশে মানে সমানভাবে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল আমরা অঙ্কন করতে পারি, মানে ওয়াই অক্ষের সমান্তরাল রাখতে পারি, জেড অক্ষের সমান্তরাল, যেভাবেই হোক আমরা যদি একটা দাগ টানি সেটাই হবে আমাদের কি স্ট্রেট লাইন, দ্যাট মিন্স সরল রেখা। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে এই বিষয়টা একটু ভিন্ন, যেটা আমরা এখানে আমাদের একটা
ইনিশিয়াল পয়েন্ট আছে, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আছে, ঠিক আছে, যেটা আমাদের সমান হবে, ঠিক আছে। অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ আদি বিন্দু এবং শেষ বিন্দু এই দুটা কি একই সরলরেখায় থাকবে, কিন্তু বক্ররেখার সময় এই অংশটার ক্ষেত্রে আমাদের কখনোই আদি বিন্দু এবং শেষ বিন্দু অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এই দুইটা কখনো সমান হবে না। তাহলে আমরা কিভাবে এটাকে আমরা চিহ্নের সাহায্যে এটাকে বোঝার চেষ্টা করি। খেয়াল করো, এই যে আমি আঁকাবাঁকা যে রেখাটা দিলাম সেই রেখাটা হচ্ছে আমাদের বক্ররেখা। দেখো আমাদের এই যে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এখানে আর আমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে এখানে, তাহলে দেখো তো এটা কিন্তু আমাদের ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুইটা কিন্তু সমান নয়। এখন বিষয়টা হচ্ছে আমরা চাইলে বক্ররেখাটাকে সরলরেখায় কনভার্ট করতে পারি। এখন বলতে পারো যে ভাইয়া কিভাবে? অবশ্যই এভাবে, যদি তুমি একটা বক্ররেখাকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি বিভক্ত করো, তাহলে আমরা যে অংশগুলো পাবো সেই অংশগুলা প্রত্যেকটাই একটা সরলরেখা হবে। তাহলে আমরা এই অসংখ্য ক্ষুদ্র সরলরেখাকে যদি একত্রিত করি তাহলে একটা বড় সরলরেখা পাবো। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমাদেরকে অবশ্যই এই বক্ররেখাটাকে ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। যেমন ধরো আমি যদি এখানে ভাগ করি এইটুক অংশ, এইটুক এবং এইটুক, তাহলে এই যে দেখো মাঝখানে যে অংশটা, এই অংশটা কি সরলরেখা না? আমি যদি এটাকে আরও ক্ষুদ্র করে যদি ভাগ করি তাহলেও কিন্তু আমরা ক্ষুদ্র অংশ পাবো, অর্থাৎ সরলরেখা পাবো। তাহলে অসংখ্য সরলরেখার সমষ্টি হচ্ছে আমাদের বক্ররেখাটা। দ্যাট মিন্স আমরা একটা বক্ররেখাকে সরলরেখায় কনভার্ট করার একটাই উপায়, সেটা হচ্ছে যে বক্ররেখাটাকে আমরা অসংখ্য বিন্দুতে ভাগ করব। যদি ভাগ করতে পারি তাহলে প্রত্যেকটা অংশ এক একটা সরলরেখা হবে। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে বক্ররেখা এবং স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা এবং বক্ররেখা এই দুইটা বিষয় আশা করছি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, এর সাথে সাথে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে সারফেস। এখন বিষয়টা হচ্ছে সারফেস মানে হচ্ছে তল, ঠিক আছে। সারফেস বলতে কি, এটার বাংলা অর্থ হচ্ছে তল, ঠিক আছে। সারফেস অর্থ তল। খেয়াল করি তাহলে তল বলতে, যেমন আমরা যদি 2 ডাইমেনশন নেই, অর্থাৎ এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আমরা এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে নিয়ে যদি আমরা একটা অবয়ব বা একটা আকৃতি বা একটা গঠন বা একটা স্ট্রাকচার যদি তৈরি করি, সেই স্ট্রাকচারটাই হবে মূলত একটা তল। একই সাথে আমরা যদি 3D মানে এটাকে যদি আমরা 3D অনুমান করি তাহলে কি হবে, এক্স ওয়াই জেড প্রত্যেকটা অ্যাক্সিস থেকে আমরা যদি একটা অবয়ব বা স্ট্রাকচার তৈরি করি, সেই স্ট্রাকচারটাই হবে কি আমাদের তল। এখন বিষয়টা খেয়াল করি যে কার্ভ সারফেস মানে কি, অর্থাৎ এখানে আরেকটা বিষয় আসতেছে, কার্ভ সারফেস, দ্যাট মিন্স বক্রতল, ঠিক আছে। তাহলে বক্রতলটা কি, অর্থাৎ আমরা অলরেডি বক্ররেখা শিখে ফেলছি, ঠিক আছে, বক্ররেখা শিখছি। তো আমরা এখন এখানে যে বিষয়টা আলোচনা করলাম কার্ভ সারফেস। তো কার্ভ সারফেসের সময় অবশ্যই বিষয়টা সেটা হচ্ছে কি, আমাদের অবশ্যই বাঁকা হবে। যেমন বক্ররেখাটা আমাদের আঁকা বাঁকা, ঠিক একই রকমভাবে আমাদের বক্রতলটাও সেম হবে, যেটার আকৃতিতে হবে কি বাঁকা হবে, ঠিক আছে। বাঁকা কিভাবে হবে, তুমি তোমার ইচ্ছা মতো এটাকে একটা বক্রতল ধরে নিতে পারো, ঠিক আছে। এখানে আমাদের আরেকটা বিষয়ে জানতে হবে, সেটা হচ্ছে যে সমতল। সমতল বলতে কি, সমতল একটা আর একটা হচ্ছে বক্রতল। সমতল বলতে সরল রেখাগুলা যদি আমাদের এক্স অক্ষে সমান্তরাল আমরা এভাবে একটা তল অঙ্কন করতে পারি, সেটা হচ্ছে আমাদের সমতল। আর বক্ররেখার ক্ষেত্রে আমাদের আকৃতিটা সেটা কখনোই
সমতল হবে না, অর্থাৎ সমতলের থেকে আকৃতিটার মধ্যে আমাদের একটু পার্থক্য থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের সরল রেখার ক্ষেত্রে আমাদের যেটা থাকবে না, তবে বক্রতলের ক্ষেত্রে এটার আকৃতির মধ্যে পার্থক্য থাকবে। তো আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এখন যে ডিফারেনশিয়াল জিওমেট্রি যে আলোচনা করতেছি, ডিফারেনশিয়াল জ্যামিতি এটা কাকে বলে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এবং আমরা এখানে কার্ভ আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অবশ্যই ডিফারেনশিয়াল জিওমেট্রি কাকে বলে এই বিষয়টা জানা আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের ফরজ মনে করি। ডিফারেনশিয়াল জ্যামিতি, এটার আমরা এখন সংজ্ঞাটা দেখব। সংজ্ঞাটা তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আমরা খেয়াল করি ডিফারেনশিয়াল জ্যামিতি কাকে বলে। জ্যামিতির যে অংশ ক্যালকুলাসের সাহায্যে আলোচনা করা হয় তাকে অন্তরক জ্যামিতি বা ডিফারেনশিয়াল জিওমেট্রি বলা হয়। এটা হচ্ছে তোমাদের ডেফিনেশন, যেটা তোমাদের ক বিভাগের শর্ট কোশ্চেনে আসতে পারে। অতএব এই জিনিসটা মুখস্থ রাখার চেষ্টা করবে। এখন এই ডিফারেনশিয়াল জ্যামিতির 2টা শাখা। কয়টা শাখা? 2টা শাখা। এখন এই 2টা শাখা নিয়ে এখন আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম শাখাটা হচ্ছে, অর্থাৎ আমাদের এই ডিফারেনশিয়াল জিওমেট্রির 2টা শাখা রয়েছে। প্রথম শাখাটা হচ্ছে লোকাল ডিফারেনশিয়াল জিওমেট্রি, আরেকটা হচ্ছে গ্লোবাল ডিফারেনশিয়াল জিওমেট্রি। ঠিক আছে, অর্থাৎ মোট 2টা শাখা। তাহলে এটার অর্থ হচ্ছে আমাদের লোকাল অন্তরক জ্যামিতি, আর এটার অর্থ হচ্ছে গ্লোবাল অন্তরক জ্যামিতি। আশা করছি এতটুকু বিষয় বুঝতে পারছো। এখন কোনটা কি বিষয় নিয়ে আলোচনা করে এটা জানা বেশি জরুরি। খেয়াল করো কোন বিষয়টা, যেমন লোকাল অন্তরক জ্যামিতি কি নিয়ে আলোচনা করে বা এটার মূলত আমাদের কি কি বিষয় শেখায় সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। দেখো, লোকাল অন্তরক জ্যামিতি মূলত কোনো বিন্দুর ক্ষুদ্র ক্ষুদ্র রেখা এবং তলের ক্ষুদ্র রেখা ও তলের ধর্ম নিয়ে আলোচনা করে। আবারও বলতেছি, লোকাল অন্তরক জ্যামিতিটা মূলত কোনো বিন্দুর ক্ষুদ্র প্রতিবেশে রেখা এবং তলের ধর্ম নিয়ে আলোচনা করে। ঠিক আছে, আর গ্লোবালের ক্ষেত্রে এই রেখা এবং তল নিয়ে আলোচনা করে, তবে সেগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করে। এই বিষয়টা সেম জিনিস নিয়ে আলোচনা করতে, রেখা এবং তল নিয়েই গ্লোবাল ডিফারেনশিয়াল জ্যামিতি আলোচনা করে, তবে সেটা বিস্তারিতভাবে। ঠিক আছে, একেবারে টোটালি ডিটেইলে আলোচনা করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, খুবই ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের এই ডিফারেনশিয়াল জ্যামিতির 2য় চ্যাপ্টারে আমরা মূলত শুধুমাত্র এই লোকাল ডিফারেনশিয়াল জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমাদের গ্লোবাল ডিফারেনশিয়াল জ্যামিতি নিয়ে মূলত তোমাদের অনার্স 3য় বর্ষে কোনো ধরনের আলোচনা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখন এই লোকাল ডিফারেনশিয়াল জ্যামিতির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে স্পেস কার্ভস, অর্থাৎ স্পেসে বক্ররেখা সমূহ। এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো তোমাদের জানা খুবই জরুরি। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউক্লিডিয়ান জগতে বক্ররেখা কি বা কাকে বলে। তখন এটার উত্তরটা হচ্ছে এরকম যে ইউক্লিডিয়ান জগতে বক্ররেখা হলো, যেটাকে আমি সংক্ষেপে লিখছি ইএস, অর্থাৎ ইউক্লিডিয়ান স্পেস। ঠিক আছে, একটি বিন্দুর সঞ্চার পথ যার অবস্থান ভেক্টর হবে আর। এটাই হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান জগতে বক্ররেখার সংজ্ঞা বা কাকে বলে বা কি। এরপরে হচ্ছে বক্ররেখা কিভাবে তৈরি হয়। দেখো,
বক্ররেখা তৈরি করতে হলে দুইটি বক্রতলকে ছেদ করতে হবে। যদি দুইটি বক্রতল পরস্পরকে ছেদ করে তাহলে আমাদের বক্ররেখা উৎপন্ন হবে। তাহলে বক্ররেখা পাওয়ার উপায়টা হচ্ছে আমাদের যে কোনো দুইটা বক্রতলকে ছেদ করব। যদি আমরা দুইটা বক্রতল ছেদ করি তাহলে আমরা বক্ররেখা পাবো। এরপরের বিষয়টা হচ্ছে যে বক্ররেখা জিনিসটা কি বা কাকে বলে। এখানে বেশ কয়েকভাবে প্রশ্ন হতে পারে। প্রথমটা হচ্ছে যে বক্ররেখা কাকে বলে, যদি শুধু জিজ্ঞেস করে যে বক্ররেখা কি বা কাকে বলে তোমাদের ক বিভাগের জন্য, তখন এটা লিখবা যে একটি কার্তেশীয় বিন্দুর সঞ্চার পথকে বক্ররেখা বলে। একটি কার্তেশীয় বিন্দুর সঞ্চার পথকে বক্ররেখা বলে যেখানে বিন্দুর উপাংশগুলো একটি চলক পরামিতি ইউ এর ফাংশন। ঠিক আছে, কয়টি? একটি। অবশ্যই একটি হবে, এটা 3টা 4টা কোনোটাই হবে না, একটা মাত্র চলক হবে যেটা পরামিতি ইউ এর ফাংশন হবে। এটা গেল। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ত্রিমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে তোমার বক্ররেখার সংজ্ঞা দাও, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নটা কিভাবে হবে সেই প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে অ্যাকচুয়ালি যখন এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করবে তখন তুমি উত্তরটা কিভাবে করবে সেই বিষয়টার উত্তর এখন আমি তোমাদেরকে এই সংজ্ঞা থেকেই কিন্তু বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা সহজে উত্তরটা দিতে পারো। তাহলে আবারও বলতেছি, যদি প্রশ্ন হয় যে ত্রিমাত্রিক বক্ররেখার সংজ্ঞা দাও, তখন তুমি কিভাবে সংজ্ঞাটা দিবা বা কাকে বলে কিভাবে দিবা। এটা হচ্ছে শুধুমাত্র বক্ররেখা কাকে বলে, তখন হচ্ছে এই সংজ্ঞা দিবা। আর যদি প্রশ্ন করে যে ত্রিমাত্রিক বক্ররেখা কাকে বলে, তখন শুধু অল্প একটু পরিবর্তন। সেই পরিবর্তনটা কোথায়? সেটা হচ্ছে যে একটি কার্তেশীয়, এই যে বিন্দু আছে না, এই বিন্দুর আগে তোমাদেরকে লিখতে হবে ত্রিমাত্রিক। ঠিক আছে, যেহেতু আমরা ত্রিমাত্রিক বক্ররেখা সংজ্ঞা চাচ্ছি এই কারণে লিখতে হবে যে একটি কার্তেশীয় ত্রিমাত্রিক বিন্দুর সঞ্চার পথকে ত্রিমাত্রিক বক্ররেখা বলে যেখানে বিন্দুর উপাংশগুলো একটি চলক পরামিতি ইউ এর ফাংশন। ঠিক আছে, শুধুমাত্র এই অংশটাকে তোমাকে শুধু খালি ত্রিমাত্রিক কথাটা উল্লেখ করতে হবে, আর এই যে এইখানে লিখতে হবে যে ত্রিমাত্রিক বক্ররেখা বলে। ঠিক আছে, এখন যদি তোমাদের দ্বিমাত্রিক আসে তখন কি হবে? এখানে তোমরা বলবা একটি কার্তেশীয়, ঠিক আছে, দ্বিমাত্রিক বিন্দুর সঞ্চার পথকে দ্বিমাত্রিক বক্ররেখা বলে যেখানে বিন্দুর উপাংশগুলো একটি চলক পরামিতি ইউ এর ফাংশন। ঠিক আছে, শুধু খালি তোমাদের ঘুরাই দিলেই উত্তর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন যেভাবে জিজ্ঞেস করবে এই সংজ্ঞা থেকেই তোমরা সেটার উত্তর করতে পারবে, যেটা তোমাদের ক বিভাগে প্রশ্নগুলোতে আসে, সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, এবার আসি যে বক্ররেখার ক্ষেত্রে আমাদের সমীকরণ আমরা দুইভাবে পাই, একটা হচ্ছে ভেক্টর সমীকরণ আর একটা হচ্ছে পরামিতিক সমীকরণ। ঠিক আছে, তাহলে বক্ররেখার ক্ষেত্রে সমীকরণ কয় ধরনের হয়? দুই ধরনের হয়, একটা হলো ভেক্টর সমীকরণ আর একটা হচ্ছে পরামিতিক সমীকরণ। তো আমরা প্রথমত যদি তোমাদের প্রশ্নে জিজ্ঞেস করে যে বক্ররেখার ভেক্টর সমীকরণের একটা উদাহরণ দাও, তখন তোমরা এই একটা যেহেতু চাবে তখন তোমরা একটা দিবা। যদি দুইটা চায় তাহলে এইভাবে তোমরা অসংখ্য বানাই দিতে পারো। ঠিক আছে, দুইটা চাইলে দুইটা, তিনটা চাইলে তিনটা, চারটা চাইলে চারটা, এইভাবে আর কি। ঠিক আছে, তাহলে বক্ররেখার ভেক্টর সমীকরণ কি হবে? আর ভেক্টর সমান সমান কস ইউ, ইউটা কি আমাদের একটা পরামিতিক চলক, ইউটা হচ্ছে আমাদের কি একটা পরামিতিক চলক। ঠিক আছে, কস ইউ, তারপর হচ্ছে কমা সাইন ইউ, আর একটা হচ্ছে শুধু ইউ। ক্লিয়ার? আর যদি বক্ররেখার পরামিতিক সমীকরণ জিজ্ঞেস করে তখন তোমাদেরকে লিখতে হবে এক্স ইকুয়ালস টু এক্স অফ ইউ। ইউটা কি আমরা অলরেডি পেয়ে গেছি, একটা পরামিতিক চলক যেটা ইউ এর ফাংশন। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স অফ ইউ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই অফ ইউ, জেড ইকুয়ালস টু জেড অফ ইউ হবে, যেখানে ইউ হচ্ছে আমাদের বাস্তব পরামিতি এবং এখানে একটা কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে যে এ লেস দেন অর ইকুয়াল ইউ লেস দেন অর ইকুয়াল বি, যেখানে এ এবং বি হচ্ছে আমাদের বাস্তব মানে রিয়েল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের স্পেস কার্ভস থেকে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তোমাদের জানা জরুরি ছিল সেই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেললাম। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 4 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে সিএন ফাংশন কাকে বলে বা সিএন ফাংশনটা কি। আসলে সিএন ফাংশনটাকে আমরা অ্যাকচুয়ালি এভাবে বলি যে এন শ্রেণীর ফাংশন, যেটাকে ইংলিশে বলা হয়
ফাংশন অফ ক্লাস এন। তো এটা কাকে বলে এটা আমরা জানবো। এখন আমরা কাকে বলে এটা বিস্তারিত জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। দেখো কাকে বলে, বাস্তব ব্যবধি আই। বাস্তব ব্যবধিকে সবসময় আই দ্বারা প্রকাশ করা হয়। একটি বাস্তব মান ফাংশন এফ যদি এমন হয় যে ব্যবধির প্রত্যেক বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, তবে এফকে সিএন ফাংশন বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন এই বিষয়টা তোমরা অনার্স দ্বিতীয় বর্ষে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বিষয়টাতে সুন্দর মতো শিখে আসছো, যে কখন একটা অন্তর সমীকরণ অবিচ্ছিন্ন হবে, কখন একটা অন্তর সমীকরণ বিচ্ছিন্ন হবে, এই বিষয়গুলো তোমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সাবজেক্টটাতে সুন্দর মতো তোমরা শিখে আসছো। তো আশা করছি তোমাদের এখানে আর আলোচনা করার প্রয়োজন হবে না। তবে এখানে একটা বিষয় আলোচনা করা আমি গুরুত্বপূর্ণ মনে করছি, সেটা হচ্ছে যে এই যে বাস্তব ব্যবধি, এই বাস্তব ব্যবধিটা কি এটা তোমাদের সাথে শেয়ার করা জরুরি মনে করছি, যার কারণে শেয়ার করতেছি। তো বাস্তব ব্যবধি এটার অপর নামটা কি সেটা কিন্তু তোমরা জানো, কিন্তু বাস্তব ব্যবধি জিনিসটা কি এটা অধিকাংশ স্টুডেন্ট না জানারই কথা। তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যাতে তোমরা এই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের থেকে থাকে। আচ্ছা, এই বাস্তব ব্যবধি এখন যদি আমি তোমাদেরকে বলি যে খোলা ব্যবধি, খোলা ব্যবধি, এখন বাস্তব ব্যবধি কেউ না জেনে থাকলেও খোলা ব্যবধি জানে না এমন কোনো স্টুডেন্ট নাই যারা ম্যাথমেটিক্সে অনার্স করতেছে, ঠিক আছে? অর্থাৎ বাস্তব ব্যবধির অপর নাম হচ্ছে খোলা ব্যবধি, যাকে আমরা বলি ওপেন ইন্টারভ্যাল। এটাকে আমরা কি বলতাম? ওপেন ইন্টারভ্যাল, অর্থাৎ মুক্ত বা খোলা ব্যবধি, ঠিক আছে? এটার অপর একটা নাম হচ্ছে মুক্ত ব্যবধি, মুক্ত ব্যবধি বা খোলা ব্যবধি। তাহলে বাস্তব ব্যবধি দেখে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, বাস্তব ব্যবধিও যা খোলা ব্যবধিও তা। শিওর? আশা করছি বিষয়টা বুঝতে পারছো। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাস্তব ব্যবধিকে সবসময় আই দ্বারা ডিনোট করা হয় বা প্রকাশ করা হয়। বাস্তব ব্যবধিকে সবসময় আই দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা বাস্তব ব্যবধিকে কিভাবে লিখে সেটা এখন আমরা দেখব। ধরো এ এবং বি বিলংস টু আর, এ এবং বি হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে আমাদের এই আই অর্থাৎ বাস্তব ব্যবধি বা খোলা ব্যবধি বা মুক্ত ব্যবধি এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা এইভাবে লিখি যে এ কমা বি এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন বি, এটা আমরা লিখতাম। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের বাস্তব ব্যবধি, খোলা ব্যবধি, মুক্ত ব্যবধি সবগুলোই একটা জিনিসেরই নাম, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা বাস্তব ব্যবধি জিনিসটা কি, খোলা ব্যবধি কি এগুলো তো তোমরা জানোই, বাস্তব ব্যবধি জিনিসটা কি এটা আমরা জানতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 5 নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে সিএন ফাংশন হওয়ার কন্ডিশন কি, ফাংশন হওয়ার শর্ত কি, ফাংশন হওয়ার শর্ত কি কি, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে খ বিভাগে, ঠিক আছে? তো আমরা এখন এই সিএন ফাংশন হতে হলে কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে, ঠিক আছে? তো প্রথম কন্ডিশনটা হবে যে আমরা যে বাস্তব ব্যবধিতে যে একটা বাস্তব মান পাবো, এই যে এখানে লিখে রাখছি যে বাস্তব মান পাবো, সেই বাস্তব মানটা অবশ্যই মানে আমাদের এই সিএন ফাংশন হতে হলে আমাদের একটা বাস্তব মান বা রিয়েল ভ্যালু থাকতে হবে। কি বিষয়? রিয়েল ভ্যালু, দ্যাট মিন্স বাস্তব মান। বাস্তব মান যদি থাকে তাহলে সেটা সিএন ফাংশন হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে তোমার যে বাস্তব ব্যবধির যে প্রত্যেকটা বিন্দু, এই যে আমরা লিখছি যে প্রত্যেক বিন্দুতে, তাই না? তাহলে এই প্রত্যেক বিন্দুতে n তম অন্তরীকরণ বা n তম ডিফারেন্সিয়েশন থাকতে হবে, অর্থাৎ
n-তম ডিফারেন্সিয়েশন হয়। ঠিক আছে, যদি আমাদের সিএন ফাংশন হতে হলে আমাদের n-তম ডিফারেন্সিয়েশন যদি হয় তাহলে সেটা সিএন ফাংশন হবে। এটা গেল আমাদের 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। ঠিক আছে, আমরা যে n-তম ডিফারেন্সিয়েশন পাবো সেটা অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। কি হতে হবে? অবিচ্ছিন্ন। যদি সেটা অবিচ্ছিন্ন হয় তাহলে সেটা সিএন ফাংশন হবে। তাহলে সিএন ফাংশন হওয়ার কন্ডিশন আমরা কয়টা পেলাম? 3টা পেলাম। প্রথমটা হচ্ছে রিয়েল ভ্যালু অর্থাৎ বাস্তব মান থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে যে আমরা যে বাস্তব মানটা পাবো সেটার n-তম ডিফারেন্সিয়েশন যাতে হয়, অর্থাৎ আমরা যাতে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। 3 নাম্বার বিষয় হচ্ছে আমরা যে ডিফারেন্সিয়েশনটা করব সেটা যাতে অবশ্যই অবিচ্ছিন্ন হয়। যদি অবিচ্ছিন্ন হয় তাহলেই সেটা সিএন ফাংশন হবে। তাহলে তোমাদের পরীক্ষার সময় আসতে পারে যে সিএন ফাংশন হওয়ার শর্ত কি, তখন তোমাদেরকে এই 3টা পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব যে সুষম ফাংশন কি বা সুষম ফাংশন জিনিসটা কি। অ্যাকচুয়ালি আমরা সিএন ফাংশন থেকে কিন্তু এই সুষম ফাংশন এই বিষয়গুলোর কিন্তু সৃষ্টি। ঠিক আছে, সিএন ফাংশন থেকে মূলত সুষম ফাংশন বিষয়টাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। দেখো কিভাবে করতে পারি। যদি আমাদের একটা ভেক্টর ফাংশন r ইকুয়ালস টু যদি r অফ ইউ হয়, ঠিক আছে, এটা যদি একটা ভেক্টর ফাংশন হয়, কি ফাংশন? ভেক্টর ফাংশন। আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করছি, তারপর আমি তোমাদের সুবিধার জন্য লিখতেছি ভেক্টর ফাংশন। ঠিক আছে, r ইকুয়ালস টু ভেক্টর r অফ ইউ। এটাকে আমরা সুষম ফাংশন কিভাবে বলতে পারি? ঠিক আছে, এটাকে আমরা সুষম ফাংশন বলতে পারবো। ঠিক আছে, ভেক্টর ফাংশন r ইকুয়ালস টু r সুষম কি বলতো? সুষম ফাংশন বলা যাবে যদি আমাদের কি, আমরা অলরেডি শিখছি ডিফারেন্সিয়েশন হতে হবে, তা না হলে কিন্তু সিএন ফাংশন হবে না। আর আমরা এটাও জানছি সিএন ফাংশন থেকেই আমাদের সুষম ফাংশনের সৃষ্টি। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই ডি আর বাই ডি ইউ। এখন ইউটা কি? আমরা অলরেডি জানছি এটা একটা পরামিতিক ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা ইউ এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েট করার পর যদি আমাদের একটা আর ভেক্টর পাই, এবং সেটা অবশ্যই কি শূন্য হবে না। ঠিক আছে, সেটা অবশ্যই কি হবে না? শূন্য হবে না। তাহলেই আমরা এটাকে বলতে পারবো কি, যে সুষম ফাংশন, অর্থাৎ ভেক্টর ফাংশন r ইকুয়ালস টু r অফ ইউ সুষম ফাংশন বলা যাবে যদি ডি আর বাই ডি ইউ ইকুয়ালস টু যদি r ভেক্টর, যেটা অবশ্যই শূন্য নয়। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? সুষম ফাংশন। তো আশা করছি তোমরা সুষম ফাংশন বিষয়টাও বুঝতে পারছো। একটা উদাহরণের সাহায্যে যদি আমি তোমাদের এটা বোঝাই তাহলে বিষয়টা আরও তোমরা সুন্দর মতো বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সুষম ফাংশনটা একটা উদাহরণের সাহায্যে, একটা প্রশ্নের সাহায্যে এটাকে বোঝার চেষ্টা করি। ধরো আমি এখানে উদাহরণ নিয়েছি, শো দ্যাট, অর্থাৎ দেখাও যে ভেক্টর r ইকুয়ালস টু সাইন ইউ, কস ইউ এবং ইউ, ঠিক আছে, একটি সুষম ফাংশন। এটা আমাদের এখন কি করতে হবে? দেখাইতে হবে। কিভাবে? খেয়াল করো, আমাদের সলিউশন লিখতেছি। সলিউশন আমাদের দেওয়া আছে given that vector r equals to sin u, cos u এবং হচ্ছে কি u, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা এটাকে অন্তরীকরণ করব। কেন আমরা অন্তরীকরণ করব? কারণ আমরা জানি সিএন ফাংশন হওয়ার শর্ত হচ্ছে সেটা যাতে ডিফারেন্সিয়েশন হয়। আর আমরা এটাও জানছি যে সিএন ফাংশন থেকে সুষম ফাংশনের সৃষ্টি। তাহলে আমরা এটাকে এখন অন্তরীকরণ করলে এরকম হবে ডি আর বাই ডি ইউ। ঠিক আছে,
তাহলে আমরা জানি সাইনকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে কস, আর কসকে করলে হবে মাইনাস সাইন ইউ, আর ইউকে যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি কত হয় 1 হয়। এই বিষয়গুলো তোমরা জানো। এখন আমরা এটার মান বের করব অর্থাৎ ডি আর বাই ডি ইউ, এটার মান বের করব। তাহলে মান বের করার সূত্র কি, এই যে এখানে যেটা থাকবে তার উপরে স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার ইউ প্লাস মাইনাস সাইন এর উপরে স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার। তাহলে দেখো 1 কস স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ, কারণ মাইনাসটা স্কোয়ার করলে ওটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 1 আর পুরোটার উপরে কি রুট ওভার। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কি হয় 1 হয়, সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ সমান সমান 1, আর এখানে আছে আমাদের 1 এর উপরে স্কোয়ার মানে 1 সমান সমান √2। এখন খেয়াল করো তো এটার মান কি আমাদের 0? বলবা অবশ্যই না ভাইয়া এটা 0 না, এটা হচ্ছে √2, তাহলে নট ইকুয়ালস টু কি 0। তাহলে এটাই হচ্ছে আমাদের বলতে পারি যে ইউ এর সকল মানের জন্য এটা আমাদের কি, তাহলে আমরা বলতে পারি এটা একটা কি আমাদের সুষম ফাংশন। ঠিক আছে, এই যে নট ইকুয়ালস টু 0, তাহলে আমাদের সুষম ফাংশনের কন্ডিশনটাও কি ছিল ডি আর বাই ডি ইউ ইকুয়ালস টু আর যেটা পাবো যেটার মান পাবো সেটা কি 0 হবে না, অর্থাৎ নট ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এখান থেকেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমাদের সুষম পরামিতি। ঠিক আছে, কখন আমরা একটা ভেক্টর ফাংশনকে সুষম পরামিতি বলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আরেকটা বিষয় হচ্ছে 7 নাম্বার টপিকস। 7 নাম্বার টপিক্সটা হবে আমাদের সুষম পরামিতি। ঠিক আছে, সুষম পরামিতি এই জিনিসটা কি আমরা এখন এটা বুঝবো। খেয়াল করো আমরা অলরেডি কিন্তু তোমাদেরকে সুষম ফাংশন জিনিসটা কি এটা কিন্তু আমরা শিখে ফেলছি। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে যদি আর একটা ভেক্টর যেখানে আমাদের বিন্দুগুলো এক্স ওয়াই জেড হয়, ঠিক আছে, এবং এগুলোর প্রত্যেকটার কি করব আমরা অবশ্যই ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা যদি হয় ও যদি আমাদের dx বাই du, এরপরে হচ্ছে dy বাই du, এরপরে হচ্ছে dz বাই du। ঠিক আছে, এই যে আমরা কয়টা লিখছি অন্তরক 1টা 2টা 3টা, এই 3টার একসাথে যদি 0 না হয়, কি 3টার যদি একসাথে 3টি একসাথে কি 0 না হলে না হয় তবে পরামিতি ইউকে সুষম কি সুষম পরামিতি বলবো, সুষম পরামিতি বলা যায় বা বলে। ঠিক আছে, তাহলে খেয়াল করে আবার বলছি, দেখো সুষম পরামিতি জিনিসটা কি, যদি আর একটা যদি আমাদের একটা ভেক্টর ফাংশন হয় এবং সেটার যদি আমরা অন্তরজ অর্থাৎ dx বাই du, dy বাই du, dz বাই du, ঠিক আছে, এগুলো যদি হয় এবং এই 3টার যদি একসাথে 0 না হয়, ঠিক আছে, 0 না হয় মানে অর্থাৎ কি এই 3টার মান যদি 0 না হয় তাহলে আমরা ইউকে কি সুষম পরামিতি বলতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, আমি যদি এই যে একটু আগে যে উদাহরণটা দেখলাম যে শো দ্যাট আর ইকুয়ালস টু এত একটি সুষম ফাংশন, আমি যদি এটাকে এখন বলি যে যেখানে ইউ একটি সুষম পরামিতি, তাহলে তোমাদের উত্তরটা কিন্তু এখান থেকেও আমি বোঝাইতে পারি। কিভাবে খেয়াল করো,
আমরা এই যে দেখো আমরা প্রত্যেকটার মান কি পাই, এটা কি শূন্য হয় নাই কিন্তু। আমরা যদি একটার করে যদি মান বের করি, ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মানে কি পাবো না, আমরা শূন্য পাবো না, অর্থাৎ শূন্য হবে না। তাহলে আমরা বলতে পারবো যে এখানে আমাদের প্রশ্নে ইউ যদি থাকতো তাহলে আমরা এটাকে বলতে পারতাম যে ইউকে সুষম পরামিতি বলা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচ্য বিষয়। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা তোমাদের সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা করব, আর আমরা পরবর্তী বিষয়গুলো পরবর্তী লেকচারে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবে। আল্লাহ হাফেজ।